শহরপুর নামের একটি ছোট কসবা ছিল, যেখানে সকালের আজানের সাথে সাথেই মানুষজন তাদের দৈনন্দিন জীবন শুরু করত। গলিগুলিতে সবজি বিক্রেতাদের হাঁক, মসজিদ থেকে আসা তেলাওয়াতের আওয়াজ এবং চায়ের দোকানে আলাপ আলোচনার পরিবেশ এই কসবার মানসম্মান ছিল। এই কসবাই থাকত হাসান, একটি ছোট মুদি দোকানের মালিক। হাসানের দোকান ছিল বাজারের ঠিক মাঝখানে, যেখান থেকে সব ধরনের জিনিস পাওয়া যেত, ডাল চাল থেকে শুরু করে বিস্কুট এবং সাবান পর্যন্ত। হাসান কোনো বড় ব্যবসায়ী ছিল না, কিন্তু ওর একটি বিশেষ গুণ ছিল, ও প্রত্যেকটি কাজে সততা বজায় রাখত। যদি কোনো গ্রাহক ভুল করে বেশি টাকা দিয়ে যেত, তবে হাসান সেই টাকা বহুদূর গ্রামে গিয়েও ফিরিয়ে আনত। মানুষজন বলতো, হাসান ভাই, তোমার মনটা সোনার মতো। কিন্তু হাসান শুধু হেসে বলতো, এসবই আল্লাহর আমানত, আমাদের তো শুধু এর হেফাজত করতে হবে। একদিনকার কথা, সূর্য ডুবতে বসেছে এবং মাগরিবের আজান হতে চলছিল। হাসান নিজের দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। ও ক্যাশবাক্সের টাকা গুনল, জিনিসপত্র তাকে গুছিয়ে রাখল আর ঝাড়ু দিতে লাগল। ঠিক তখনই ওর চোখ পড়ল দোকানের বাইরে রাস্তার ধারে পড়ে থাকা একটি কালো রঙের ব্যাগের ওপর। ব্যাগটি পুরনো ছিল, তবে সেটির চেন চকচক করছিল, যেন কেউ সেটাকে সম্প্রতি ব্যবহার করেছে। হাসান এদিক ওদিক তাকালো, কিন্তু রাস্তা ছিল জনশূন্য। বাজারের বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গিয়েছিল এবং মানুষজন নিজের ঘরে ফিরছিল। এই ব্যাগটা কার হতে পারে, হাসান ভাবল। ও ব্যাগটি তুলল এবং সেটাকে নিজের দোকানের ভেতরে নিয়ে এলো। ব্যাগটি হাতে ধরতেই ওর মনে হলো যে এটি বেশ ভারী। ওর বুক ধুকধুক করতে লাগল। ভেতরে মূল্যবান কিছু নেই তো, ও নিজেকে প্রশ্ন করল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে বারণ করল, হাসান, এটা তোর নয়, যাই হোক এটা কারোর আমানত। হাসান ব্যাগটিকে দোকানের এক কোণে রেখে দিল এবং ভাবল যে হয়তো এর মালিক খুঁজতে খুঁজতে আসবে। কিন্তু রাত হয়ে গেল এবং কেউ এলো না। হাসান মাগরিবের নামাজ পড়ল, দোকান বন্ধ করল এবং ব্যাগটি নিজের সাথে বাড়ি নিয়ে গেল। বাড়িতে ওর স্ত্রী ফাতেমা এবং দুই ছোট সন্তান আলী ও জয়নব ওর জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার হাসান, তোমাকে আজ একটু চিন্তিত মনে হচ্ছে, ফাতেমা খাবার পরিবেশন করতে করতে জিজ্ঞেস করল। হাসান ব্যাগটার কথা বলল, ফাতেমা, আমি জানি না এর ভেতরে কি আছে, কিন্তু এটা তো কারোর জিনিস, আমি এটা খুলে দেখি বা কী করে? যদি ভেতরে মূল্যবান কিছু থাকে তবে মানুষজন কি বলবে, আর যদি না খুলি তবে মালিকের খোঁজ কিভাবে পাব? ফাতেমা গম্ভীরভাবে বলল, হাসান, তুমি ঠিক বলছ, এটা আমানত। কোরআনে আল্লাহ বলেছেন যে আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে হয়। তুমি কাল সকালে বাজারে খোঁজ খবর করো, হয়তো কেউ এর মালিককে খুঁজছে। হাসান সম্মতি জানালো, কিন্তু ওর মন অস্থির ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, হাসান ব্যাগটার পাশে গিয়ে বসল। ও মনোযোগ দিয়ে ব্যাগটি দেখল। সেটার চেন অর্ধেক খোলা ছিল এবং ভেতরে কিছু কাগজপত্র আর একটি মোটা খাম দেখা যাচ্ছিল। হাসানের মন চাইল যে শুধু একবার দেখে নিক, কিন্তু সঙ্গে সঙ্গে ও নিজেকে থামালো। না হাসান, ও নিজেকে বলল, এটা শয়তানের প্ররোচনা, তোকে শুধু এটা রক্ষা করে যেতে হবে। ও ব্যাগটিকে আলমারিতে বন্ধ করে রাখল এবং আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমাকে এই আমানত রক্ষা করার শক্তি দাও এবং এর আসল মালিকের কাছে পৌঁছে দিতে সাহায্য করো। সেই রাতে হাসানের ঘুম দেরিতে এলো, কিন্তু ওর মনে একটি শান্তি ছিল যে ও সঠিক পথে আছে। পরের দিন সকালে শহরপুরের বাজার আবার সরগরম। সবজি বিক্রেতাদের হাঁক, সাইকেলের ঘণ্টার আওয়াজ এবং চায়ের দোকানে বসা বয়স্কদের কথাবার্তায় পরিবেশ প্রাণবন্ত ছিল। হাসান ভোরের ফজরের নামাজ পড়ল, আল্লাহর কাছে দোয়া চাইল যে ব্যাগের মালিক যেন পাওয়া যায়, এবং তাড়াহুড়ো করে নিজের দোকান খুলতে বেরিয়ে পড়ল। ব্যাগটিকে ও বাড়িতেই আলমারিতে নিরাপদে রেখেছিল, কিন্তু ওর মন সেটার মধ্যেই জড়িয়েছিল। দোকান খুলতেই হাসান ওর প্রতিবেশী দোকানদার রশিদ চাচাকে ডাকল। রশিদ চাচা বাজারের সবচেয়ে পুরনো কাপড় ব্যবসায়ী ছিলেন এবং ওনার কথা সকলে মানত। হাসান ওনাকে সব কথা বলল, চাচা, কাল আমি রাস্তায় এই ব্যাগটি পেয়েছি। আমি এটা খুলিনি, কিন্তু মনে হচ্ছে ভেতরে মূল্যবান কিছু আছে। কেউ এর মালিককে খুঁজছে, আপনি কিছু শুনেছেন? রশিদ চাচা নিজের সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, হাসান, তুই ঠিক করেছিস যে এটা খুলিসনি। বাজারে অনেক মানুষ আসা যাওয়া করে, আমি আমার গ্রাহকদের জিজ্ঞেস করব। তুইও এদিক ওদিক খবর কর। আর হ্যাঁ, মসজিদে গিয়ে মৌলভী সাহেবকে জানিয়ে দিও, হয়তো কেউ সেখানে এটার কথা তুলবে। হাসান মাথা নেড়ে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ল। ও বাজারের প্রতিটি দোকানে গিয়ে জিজ্ঞেস করল। সবজি বিক্রেতা আব্দুল থেকে শুরু করে পানের দোকান চালানো শফিক ভাই পর্যন্ত সকলকে ব্যাগের কথা বলল, কিন্তু কোনো সূত্র মিলল না। কিছু দোকানদার মজা করল। শফিক ভাই হেসে বললেন,
আরে হাসান, ব্যাগে যদি টাকা থাকে তো আধো আধো ভাগ করে নেব, এত সৎ সাজার দরকার নেই। হাসান শুধু হাসল আর বলল, শফিক ভাই, এটা মজার কথা নয়, আল্লাহ দেখছেন। দুপুর পর্যন্ত হাসান ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ও হার মানেনি। ও মসজিদে পৌঁছালো, যেখানে জোহরের নামাজের পরে মৌলভী সাহেব মানুষের সাথে দেখা করতেন। মৌলভী সাহেব, যার নাম মুফতি ইউসুফ ছিল, তিনি একজন নেক ও বিচক্ষণ মানুষ ছিলেন। হাসান ওনাকে সব কথা বলল। মুফতি সাহেব মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, হাসান, তুমি খুব ভালো কাজ করেছ যে এই আমানতকে নিজের কাছে রেখেছ এবং খোঁজ শুরু করেছ। কোরআনে আল্লাহ বলেছেন যে যে আমানতের হেফাজত করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। আমি নামাজের পরে ঘোষণা করব যে কারোর ব্যাগ পাওয়া গিয়েছে। তুমিও তোমার আশেপাশের গ্রামগুলোতে খবর ছড়িয়ে দাও। হাসান কিছুটা শান্তি পেল। ও মসজিদে নামাজ পড়ল এবং তারপর বাজারে ফিরে এলো। কিন্তু যেই ও নিজের দোকানে পৌঁছালো, ও একটি অদ্ভুত অস্থিরতা দেখতে পেল। কিছু মানুষ ওর দোকানের বাইরে দাঁড়িয়েছিল এবং তাদের মধ্যে একজন লোক চিৎকার করে কথা বলছিল। হাসান কাছে গিয়ে দেখল তো লোকটি রাগে ফুঁসছে। লোকটির নাম ওয়াসিম, যে কসবার বাইরে একটি গ্রামে থাকত এবং মাঝে মাঝে বাজারে জিনিস কিনতে আসত। হাসান, শুনেছি তুই একটি ব্যাগ পেয়েছিস। ওয়াসিম রাগের সঙ্গে বলল, ওটা আমার ব্যাগ, ওটা কোথায়, তুই খোলিসনি তো? হাসান শান্তভাবে উত্তর দিল, ওয়াসিম ভাই, হ্যাঁ, আমি একটি ব্যাগ পেয়েছি, কিন্তু আমি সেটা খুলিনি। আপনি বলুন ব্যাগটি কেমন এবং ভেতরে কি কি আছে, আমি এখনই এনে দিচ্ছি। ওয়াসিম তাড়াহুড়ো করে ব্যাগের বিবরণ দিল। ওটা কালো ব্যাগ, চেনওয়ালা, ওর ভেতরে আমার কিছু কাগজপত্র আছে, আর হ্যাঁ, কিছু টাকাও। ওর আওয়াজে ইতস্তত ভাব ছিল, যেন ও পুরো সত্যিটা বলছে না। হাসান লক্ষ্য করল যে ওয়াসিমের কথায় কিছু ঘাটতি ছিল। ও বলল, ঠিক আছে, আমি বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসছি, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার। ওয়াসিম রাগের সঙ্গে মাথা ঝাঁকালো, কিন্তু হাসানের মুখে শান্তি ছিল। ও বুঝে গিয়েছিল যে ব্যাপারটা এত সাধারণ নয়। ও রশিদ চাচাকে ডাকল এবং ওনাকে ওর সাথে বাড়ি যেতে বলল। রশিদ চাচা সম্মতি জানালেন এবং দুজনে হাসানের বাড়ির দিকে রওনা হল। রাস্তায় রশিদ চাচা হাসানকে বললেন, বাপ, তুই সতর্ক থাকিস, ওয়াসিমের কথায় কিছু গণ্ডগোল মনে হচ্ছে। যদি ব্যাগটা ওর না হয় তবে তোকে আরও সতর্ক থাকতে হবে। বাড়ি পৌঁছে হাসান আলমারি থেকে ব্যাগটি বের করল। ও আবার সেটা খোলার চেষ্টা করল না, কিন্তু ব্যাগটি দেখে ওর বুক ধুক ধুক করছিল। ওয়াসিম কি সত্যি এর মালিক, নাকি এটা অন্য কোনো খেলা? হাসান ব্যাগটিকে হাতে তুলল এবং রশিদ চাচার সাথে দোকানের দিকে চলল। রাস্তায় ও আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমাকে সত্যের পথে থাকার শক্তি দাও, আমানত তোমার, এটাকে সঠিক হাতে পৌঁছে দিতে সাহায্য করো। দোকানে পৌঁছাতেই হাসান দেখল যে ওয়াসিম এখন আরও অস্থির হয়ে উঠেছে। ও ব্যাগটা দেখেই বলল, হ্যাঁ, এটাই, দিয়ে দাও আমাকে। কিন্তু হাসান শান্তভাবে বলল, ওয়াসিম ভাই, আগে আপনি কিছু প্রশ্নের উত্তর দিন। এই ব্যাগে কি কি আছে আর আপনি এটা কোথায় হারিয়েছিলেন? ওয়াসিম তাড়াহুড়ো করে উত্তর দিতে শুরু করল, কিন্তু ওর কথাগুলো বারবার পাল্টে যাচ্ছিল। কখনো ও বলছিল যে ব্যাগে শুধু কাগজপত্র আছে, কখনো বলছিল যে কিছু টাকাও আছে। হাসান এবং রশিদ চাচা একে অপরের দিকে তাকালো। দুজনেই নিশ্চিত হল যে ওয়াসিমের নিয়ত পরিষ্কার নয়। হাসানের দোকানের বাইরে এখন একটি ছোট ভিড় জমে গিয়েছিল। বাজারে খবর ছড়িয়ে গিয়েছিল যে হাসান একটি মূল্যবান ব্যাগ পেয়েছে এবং ওয়াসিম সেটার দাবি করছে। কিছু মানুষ ওয়াসিমের পক্ষ নিচ্ছিল, আবার কিছু মানুষ হাসানের সততার প্রশংসা করছিল। পরিবেশ টান টান ছিল, কিন্তু হাসানের মুখ ছিল শান্ত। ও ব্যাগটিকে নিজের দোকানের কাউন্টারে রাখল এবং ওয়াসিমের দিকে তাকালো। ওয়াসিম ভাই, হাসান আস্তে কিন্তু কঠোর স্বরে বলল, আমি আপনাকে এই ব্যাগটি দিতে চাই, কিন্তু আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার। বলুন, এই ব্যাগে কি কি আছে আর আপনি এটা কোথায় হারিয়েছিলেন? আর হ্যাঁ, যদি ব্যাগের ওপর কোনো বিশেষ চিহ্ন থাকে সেটাও বলুন। ওয়াসিমের অস্থিরতা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। ও কপালের ঘাম মুছে বলতে শুরু করল, আরে আমি তো বললাম যে এতে আমার কাগজপত্র আছে, আর হ্যাঁ, কিছু টাকাও। আমি এটা কাল বাজারেই হারিয়েছিলাম, হয়তো তোমার দোকানের কাছে। ওর আওয়াজে তাড়াহুড়ো ছিল এবং ও বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। রশিদ চাচা, যিনি এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন, তিনি এগিয়ে এলেন এবং বললেন, ওয়াসিম, তুই তো বলছিলি যে তুই ব্যাগটা তোর দোকানের বাইরে হারিয়েছিলি, এখন এই বাজারের কথা কোথা থেকে এলো? আর কাগজপত্র কোনগুলো? কোনো জমির কাগজ নাকি অন্য কিছু? একটু পরিষ্কার করে বলো। ওয়াসিম ঘাবড়ে গেল। হ্যাঁ, ওগুলো জমির কাগজপত্রই, আর কিছু নয়, বাস দিয়ে দাও আমার ব্যাগ, ও জোর দিয়ে বলল।
কিন্তু হাসান দেখল যে ওয়াসিমের কথাগুলো বারবার পাল্টে যাচ্ছিল। ও ব্যাগটির দিকে ইশারা করল এবং বলল, ঠিক আছে, একটা শেষ প্রশ্ন। এই ব্যাগের ওপর কোনো বিশেষ চিহ্ন আছে, এমন কিছু যা শুধু মালিকের জানা? ওয়াসিম ইতস্তত করে বলল, হ্যাঁ, ব্যাগের পেছনে একটা ছোট কাটমার্ক আছে। হাসান ব্যাগটি উল্টে দেখল। ব্যাগটি পুরনো ছিল ঠিকই, কিন্তু সেটার ওপর কোনো কাটমার্ক ছিল না। হাসান রশিদ চাচার দিকে তাকালো এবং দুজনের চোখেই একই প্রশ্ন ছিল, ওয়াসিম মিথ্যা বলছে। হাসান গভীর নিঃশ্বাস নিল এবং বলল, ওয়াসিম ভাই, আমাকে ক্ষমা করুন, কিন্তু আপনার কথায় মনে হচ্ছে না যে এই ব্যাগটি আপনার। আমি এটা এখন দিতে পারবো না। যদি এটা সত্যিই আপনার হয়, তবে আপনি মসজিদে মৌলভী সাহেবের সামনে আপনার কথা বলুন, উনি সিদ্ধান্ত নেবেন। ওয়াসিম রাগে আগুন হয়ে গেল। তুই আমাকে চোর ভাবছিস? আমি এখনই থানায় যাব, ও হুমকি দিল। কিন্তু হাসান শান্তভাবে উত্তর দিল, ওয়াসিম ভাই, থানায় যাওয়ার দরকার নেই। আমি শুধু চাই যে এই আমানত এর সঠিক মালিকের কাছে পৌঁছাক। যদি আপনি সঠিক হন, তবে মৌলভী সাহেবের সামনে প্রমাণ করে দিন। ভিড়ের মধ্যে কিছু মানুষ ওয়াসিমকে বোঝাতে লাগল, আবার কিছু মানুষ হাসানের সাহসের তারিফ করছিল। ওয়াসিম রাগের মাথায় আরও কিছু বলল, কিন্তু অবশেষে ও চলে গেল। হাসান ব্যাগটিকে আবার নিজের দোকানে তাকে রেখে দিল এবং রশিদ চাচাকে বলল, চাচা, আমার মনে হয় এই ব্যাগ অন্য কারোর, কিন্তু এখন বাজারে কথা ছড়িয়ে গিয়েছে, কি জানি অন্য কেউ ভুল উদ্দেশ্য নিয়ে দাবি না করে বসে। রশিদ চাচা হাসানের কাঁধে হাত রাখলেন এবং বললেন, বাপ, তুই যা করেছিস তা সত্যি মুসলমানের নিদর্শন। আল্লাহ তোর ওপরেই দায়িত্ব দিয়েছেন এবং উনি তোকে পথও দেখাবেন। এখন তুই মসজিদে মৌলভী সাহেবের সাথে দেখা করো এবং এই ব্যাগটি ওনার হাতে তুলে দে, উনি এটাকে নিরাপদে রাখবেন। হাসান সম্মতি জানালো, কিন্তু ওর মন তখনও অস্থির ছিল। ও ভাবছিল যে যদি ব্যাগের আসল মালিক না পাওয়া যায় তবে কি হবে, আর যদি ব্যাগে সত্যি কোনো মূল্যবান জিনিস থাকে তবে কি ও এই দায়িত্ব পালন করতে পারবে। ও সিদ্ধান্ত নিল যে ও ব্যাগটিকে মসজিদে জমা দেবে, কিন্তু তার আগে ও একবার নিজের বাড়ি গিয়ে ফাতেমার পরামর্শ নেবে। বাড়ি পৌঁছাতেই হাসান ফাতেমাকে সব কথা বলল। ফাতেমা মনোযোগ দিয়ে শুনল এবং বলল, হাসান, তুমি সঠিক পথে আছো। এই ব্যাগটি তোমার জন্য একটা পরীক্ষা। তুমি ওয়াসিমের খারাপ উদ্দেশ্য ধরে ফেলেছ, কিন্তু এখন আরও সাবধান থেকো। বাজারে কথা ছড়িয়ে গিয়েছে, হতে পারে অন্য কেউ এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় যে তুমি ব্যাগটিকে মসজিদে জমা করার আগে একবার মৌলভী সাহেবকে বাড়িতে ডেকে নাও, ওনার সামনে ব্যাগ খুলে দেখে নাও যে ভেতরে কি আছে। যদি কোনো মূল্যবান জিনিস থাকে তবে সেটা তালিকা বানাও, যাতে পরে কেউ ভুল অভিযোগ না করে। হাসানের ফাতেমার পরামর্শ ভালো লাগল। ও সঙ্গে সঙ্গে মসজিদে খবর পাঠালো যে মৌলভী সাহেব সন্ধ্যায় ওর বাড়িতে আসেন। সেই দিন হাসান নিজের দোকান তাড়াতাড়ি বন্ধ করল এবং বাড়ি ফিরে এলো। সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে মৌলভী সাহেব অর্থাৎ মুফতি ইউসুফ হাসানের বাড়িতে পৌঁছালেন। ওনাদের সাথে রশিদ চাচাও ছিলেন। হাসান ব্যাগটিকে আলমারি থেকে বের করল এবং মুফতি সাহেবের সামনে রেখে দিল। মৌলভী সাহেব হাসান বলল, আমি এই ব্যাগটি আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু ফাতেমা পরামর্শ দিয়েছে যে আগে আমাদের এর ভেতরে দেখে নেওয়া উচিত, যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয়। মুফতি সাহেব মাথা নেড়ে বললেন, হাসান, তুমি বিচক্ষণতার কথা বলেছ। আমানতের নিরাপত্তায় স্বচ্ছতা জরুরি। আমরা সকলের সামনেই ব্যাগটি খুলব এবং ভেতরে যা থাকবে সেটা তালিকা তৈরি করব। হাসান ব্যাগের চেন খুলল। সকলের চোখ ব্যাগের ওপর ছিল। ভেতরে কিছু কাগজপত্র, একটি পুরনো মানি ব্যাগ এবং একটি মোটা খাম ছিল। হাসান খামটি খুলল এবং তার ভেতর থেকে নোটের বান্ডিল বেরিয়ে এলো। এত টাকা দেখে সকলের মুখে বিস্ময়। মুফতি সাহেব গোনা শুরু করলেন। 50,000 টাকারও বেশি নগদ ছিল। এছাড়া কাগজপত্রের মধ্যে একটি জমির দলিল এবং কিছু পুরনো চিঠি ছিল। এটা তো কারোর জীবনের সমস্ত সঞ্চয় হতে পারে, ফাতেমা আস্তে করে বলল। মুফতি সাহেব গম্ভীরভাবে বললেন, হাসান, এই আমানত অনেক বড়। এখন তোমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের এর আসল মালিককে খুঁজে বের করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এটাকে মসজিদে নিরাপদে রাখব। হাসানের বুক ধুকধুক করছিল। এত বড় অঙ্কের টাকা দেখে ওর মনে এক মুহূর্তের জন্য খেয়াল এলো যে যদিও এটা রেখে দিত তবে ওর জীবন বদলে যেতে পারত, কিন্তু সঙ্গে সঙ্গে ও নিজের মন থেকেই প্রলোভন দূর করে দিল। ও আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমাকে লোভ থেকে বাঁচাও এবং এই আমানতকে সঠিক মালিকের কাছে পৌঁছে দেবার শক্তি দাও।
হাসানের বাড়িতে নীরবতা বিরাজ করছিল। মুফতি ইউসুফ, রশিদ চাচা এবং ফাতেমা ব্যাগের সামনে বসেছিলেন, আর সকলের মুখে একটিই প্রশ্ন ছিল, এত বড় অঙ্কের টাকা এবং জমির কাগজপত্রের মালিক কে হতে পারে? হাসানের মন তখনও অস্থির ছিল, কিন্তু মুফতি সাহেবের উপস্থিতি ওকে শান্তি দিচ্ছিল। ব্যাগে পাওয়া টাকা এবং কাগজপত্র গুনে একটি কাগজে টুকে নেওয়া হয়েছিল। মুফতি সাহেব বললেন, হাসান, এই আমানত এখন মসজিদে রাখা হবে। আমি কাল জুম্মার নামাজের পর পুরো কসবায় ঘোষণা করব, হয়তো কেউ এর হকদার খুঁজতে আসবে। হাসান মাথা ঝাঁকালো, কিন্তু ওর চোখ ছিল ব্যাগে থাকা পুরনো চিঠিগুলোর ওপর। চিঠিগুলো ভাঁজ করা ছিল, যেন কেউ সেগুলোকে বারবার পড়েছে। ও মুফতি সাহেবের কাছে অনুমতি চাইল। মৌলভী সাহেব, আমি কি এই চিঠিগুলো পড়তে পারি? হয়তো এগুলোর মধ্যে কোনো সূত্র পাওয়া যাবে যে এই ব্যাগটি কার। মুফতি সাহেব চিন্তা করে বললেন, হাসান, যদি চিঠি থেকে মালিকের খোঁজ পাওয়া যেতে পারে তবে পড়া ঠিক, কিন্তু এটাকে শুধুমাত্র সূত্রের জন্য পড়ো, কারোর ব্যক্তিগত কথা প্রকাশ করো না। হাসান সম্মতি জানালো এবং একটি চিঠি সাবধানে খুলল। চিঠির কালি কিছুটা ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু লেখা স্পষ্ট ছিল। ও পড়তে শুরু করল। চিঠিটি একজন মহিলার লেখা, যিনি নিজের ভাইকে উদ্দেশ্য করে লিখছিলেন। তাতে লেখা ছিল, প্রিয় ভাইজান, আসসালামু আলাইকুম। আমি তোমাকে এই চিঠি এই আশায় লিখছি যে তুমি ভালো আছো। মায়ের শরীর এখন ভালো থাকে না। ডাক্তাররা বলছেন যে অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। আমি আমার জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। কাগজপত্র তৈরি আছে এবং কিছু টাকা আমি জমা করেছি। যদি তুমি সাহায্য করতে পারো তবে মেহেরবানি হবে। আল্লাহ তোমাকে যাজা দিক। তোমার বোন রুকাইয়া। হাসানের চোখ ছলছল করে উঠল। ও চিঠিটি ফাতেমা এবং মুফতি সাহেবকে দেখালো। ফাতেমা চিঠিটি পড়েই বলল, হাসান, এই ব্যাগটি হয়তো কারোর রুকাইয়ার, আর এই টাকাগুলো হয়তো ও নিজের মায়ের চিকিৎসার জন্য জমা করছিল। মুফতি সাহেব গম্ভীরভাবে বললেন, হাসান, এই চিঠি একটি বড় সূত্র, কিন্তু আমাদের রুকাইয়াকে খুঁজে বের করতে হবে। চিঠিতে কি কোনো ঠিকানা বা গ্রামের কথা লেখা আছে? হাসান চিঠিটি আবার দেখল, কিন্তু তাতে কোনো পরিষ্কার ঠিকানা ছিল না। শুধু এতটুকু লেখা ছিল যে রুকাইয়া শহরপুরের কাছে কোনো গ্রামে থাকে। রশিদ চাচা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি বললেন, হাসান, শহরপুরের আশেপাশে অনেক গ্রাম আছে, কিন্তু রুকাইয়া নাম এখানে সাধারণ। আমাদের আরও খোঁজ করতে হবে। আমি আমার পুরনো গ্রাহকদের জিজ্ঞাসা করব, হয়তো কেউ এই নামের মহিলাকে জানে। হাসান সিদ্ধান্ত নিল যে ও পরের দিন আশেপাশের গ্রামগুলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সেই রাতে ব্যাগটিকে মুফতি সাহেব নিজের সাথে মসজিদে নিয়ে গেলেন, যাতে সেটা নিরাপদ থাকে। পরের দিন সকালে হাসান তাড়াতাড়ি উঠল। ও ফজরের নামাজ পড়ল এবং আশেপাশের গ্রামগুলোতে খোঁজ শুরু করে দিল। ও প্রথমে কাছের গ্রাম নূরপুরে গেল। সেখানে ও গ্রামের প্রধান এবং কিছু বয়স্কদের কাছে রুকাইয়া নামের মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করল, কিন্তু কারোরই এমন কোনো মহিলার কথা মনে পড়ল না। হাসান হার মানল না। ও পরের গ্রাম রহিমগঞ্জে পৌঁছাল। সেখানে একটি চায়ের দোকানে কিছু মানুষ বসেছিল। হাসান তাদের সাথে কথা শুরু করল এবং রুকাইয়ার কথা তুলল। একজন বয়স্ক লোক নিজের টুপি ঠিক করতে করতে বলল, রুকাইয়া, হ্যাঁ, আমার মনে আছে। রহিমগঞ্জে একজন রুকাইয়া ছিল যে নিজের অসুস্থ মায়ের সাথে থাকত, কিন্তু ও তো কয়েক মাস আগে অন্য কোথাও চলে গেল, হয়তো শহরে। হাসানের বুক জোরে ধড়কাল। ও জিজ্ঞাসা করল, আপনি আর কিছু বলতে পারেন? ওনার মায়ের শরীর কেমন ছিল বা উনি কোথায় গেলেন? বয়স্ক লোকটি মাথা চুলকে বলল, বাপ, আমার শুধু এতটুকুই মনে আছে যে রুকাইয়া খুব চিন্তিত ছিল। ওর মায়ের কোনো গুরুতর অসুস্থতা ছিল। ও জমি বিক্রি করার কথা বলছিল, কিন্তু ও কোথায় গেল তা আমি জানি না। হাসান সেই বয়স্ক লোকটির ধন্যবাদ জানালো এবং শহরপুরে ফিরে এলো। ও মসজিদে মুফতি সাহেবকে সব কথা বলল। মুফতি সাহেব বললেন, হাসান, তুমি ভালো কাজ করেছ। এখন আমাদের শহরে খোঁজ করতে হবে। ঠিক সেই দিন জুম্মার নামাজের পরে মুফতি সাহেব মসজিদে ঘোষণা করলেন যে একটি ব্যাগ পাওয়া গিয়েছে, যার মধ্যে টাকা এবং কাগজপত্র আছে। উনি এও বললেন যে যে এর দাবি করবে তাকে সঠিক প্রমাণ দিতে হবে। ঘোষণার পরে অনেক মানুষ মসজিদে এলো, কিন্তু বেশিরভাগের কথাই ওয়াসিমের মতো অস্পষ্ট ছিল। হাসানের এখন নিশ্চিত হয়েছিল যে ব্যাগটি রুকাইয়ার, কিন্তু ওকে খুঁজে বের করা সহজ ছিল না। সন্ধ্যায় হাসান নিজের দোকানে বসেছিল। তখনই একজন অচেনা লোক এলো। সে রোগা পাতলা ছিল এবং ওর চোখে অস্থিরতা। ও হাসানকে বলল, শুনেছি তুমি একটা ব্যাগ পেয়েছ, আমি তার মালিক। হাসান শান্তভাবে জিজ্ঞেস করল, আপনার নাম কি এবং ব্যাগে কি আছে? সেই লোকটি বলল, আমার নাম ইয়াসির, ব্যাগে আমার কিছু কাগজপত্র আর টাকা আছে। হাসান মনোযোগ দিয়ে ওকে দেখল
ইয়াসিরের কথায় কিছুটা সত্যতা মনে হচ্ছিল, কিন্তু হাসান এখন কারোর ওপর তাড়াতাড়ি ভরসা করতে চাইছিল না। ও বলল, ইয়াসির ভাই, আপনাকে মসজিদে মৌলভী সাহেবের সাথে দেখা করতে হবে, ব্যাগ ওনার কাছে আছে। ইয়াসির মাথা ঝাঁকালো, কিন্তু যাওয়ার আগে ও এমন কিছু বলল যা হাসানের মন ছুঁয়ে গেল। হাসান, যদি ওই ব্যাগটা আমার হয় তবে ওর ভেতরে একটা চিঠি থাকবে, আমার বোন রুকাইয়ার লেখা। হাসানের চোখ বড় হয়ে গেল। ইয়াসির কি সেই ভাই যাকে রুকাইয়া চিঠি লিখেছিল? হাসানের দোকানে ইয়াসিরের আশা কোনো ধাক্কার চেয়ে কম ছিল না। যখন ইয়াসির রুকাইয়ার চিঠির কথা বলল, তখন হাসানের বুক জোরে ধড়কাতে লাগল। এই কি সেই ইয়াসির যাকে রুকাইয়া চিঠি লিখেছিল? হাসান নিজের অস্থিরতা সামাল দিল এবং শান্তভাবে বলল, ইয়াসির ভাই, আপনি মসজিদে মৌলভী সাহেবের সাথে দেখা করুন, ব্যাগ ওনার কাছে আছে এবং উনি এর মালিক ঠিক করবেন। কিন্তু আগে আমাকে এটা বলুন, আপনি রুকাইয়াকে কিভাবে জানেন? ইয়াসিরের চোখ ভিজে গেল। ও গভীর নিঃশ্বাস নিল এবং বলল, রুকাইয়া আমার ছোট বোন, আমরা শহরপুরের কাছে রহিমগঞ্জ গ্রামে থাকতাম। কয়েক মাস আগে আমাদের মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। ডাক্তাররা বলল যে অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। রুকাইয়া নিজের জমি বিক্রি করার সিদ্ধান্ত নিল এবং কিছু টাকা জমা করল। ও আমাকে চিঠি লিখে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি সেই সময় শহরে ছিলাম এবং আমার কাছে এত টাকা ছিল না। হাসান মনোযোগ দিয়ে শুনল। ইয়াসিরের কথায় সত্যের ঝলক ছিল, কিন্তু ও তখনও সাবধান ছিল। ও জিজ্ঞেস করল, তাহলে ব্যাগটা কিভাবে হারালো আর রুকাইয়া এখন কোথায় আছে? ইয়াসির মাথা নিচু করে বলল, রুকাইয়া ব্যাগ নিয়ে শহরে গিয়েছিল, যাতে জমির কাগজপত্র বিক্রি করার জন্য উকিলের সাথে দেখা করতে পারে। কিন্তু রাস্তায় ওর ব্যাগ হারিয়ে গেল। ও খুব চিন্তিত হয়ে পড়ল। ও আমাকে জানালো এবং আমি সঙ্গে সঙ্গে শহরপুরে এলাম। আমরা বাজারে অনেক খুঁজলাম, কিন্তু ব্যাগটা পেলাম না। রুকাইয়া এখন শহরে নিজের মায়ের সাথে একটি ছোট ভাড়া বাড়িতে থাকছে। মায়ের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং আমাদের কাছে এখন আর কোনো রাস্তা নেই। হাসানের মন গলে গেল। ওর রুকাইয়ার চিঠির সেই লাইনগুলো মনে এলো, যেখানে ও নিজের মায়ের চিকিৎসার কথা লিখেছিল। ও ইয়াসিরকে বলল, ইয়াসির ভাই, আপনি আমার সাথে মসজিদ চলুন। আমি চাই যে মৌলভী সাহেব আপনার কথা শুনুন। যদি আপনি সত্যি বলছেন তবে ইনশাল্লাহ ব্যাগ আপনি পেয়ে যাবেন। ইয়াসির সম্মতি জানালো এবং দুজনে মসজিদের দিকে চলল। রাস্তায় হাসান ইয়াসিরকে আরও প্রশ্ন করল। ও জিজ্ঞেস করল, ব্যাগে আর কি কি ছিল? কোনো বিশেষ চিহ্ন বা জিনিস যা শুধু আপনার জানা? ইয়াসির সঙ্গে সঙ্গে উত্তর দিল, ব্যাগে রুকাইয়ার চিঠি ছিল, জমির কাগজপত্র আর 50,000 টাকারও বেশি নগদ। আর হ্যাঁ, ব্যাগের ভেতরে একটি ছোট লাল রুমাল আছে, যার ওপর রুকাইয়া ওর নাম সেলাই করেছিল। হাসানের মনে পড়ল যে যখন ব্যাগ খোলা হয়েছিল তখন ভেতরে একটি লাল রুমাল ছিল। ওর মন এখন বিশ্বাস করতে তৈরি ছিল যে ইয়াসির সত্যি বলছে, কিন্তু ও কোনো তাড়াহুড়ো করতে চাইছিল না। মসজিদে পৌঁছে দুজনে মুফতি ইউসুফের সাথে দেখা করল। হাসান ইয়াসিরের সব কথা বলল এবং ইয়াসিরও নিজের গল্প আবার বলল। মুফতি সাহেব গম্ভীরভাবে শুনলেন এবং বললেন, ইয়াসির, তোমার কথার সত্যতা মনে হচ্ছে, কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে। ব্যাগ এখানে মসজিদেই আছে। আমি এটা এখনই আনছি এবং তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মুফতি সাহেব ব্যাগ নিয়ে এলেন এবং ইয়াসিরকে জিজ্ঞেস করলেন, বলো, ব্যাগে কি কি আছে, আর এমন কোনো জিনিস যা শুধু মালিকের জানা? ইয়াসির সেই একই কথা আবার বলল, চিঠি, কাগজপত্র, টাকা এবং লাল রুমাল। মুফতি সাহেব ব্যাগ খুললেন এবং রুমালটি বের করলেন। সেটার ওপর সেলাই করে লেখা ছিল রুকাইয়া। মুফতি সাহেব ইয়াসিরের দিকে তাকালেন এবং বললেন, মনে হচ্ছে তুমি সত্যি বলছ, কিন্তু একটি শেষ প্রমাণ। তুমি কি রুকাইয়াকে এখানে ডাকতে পারো? যদি ও নিজে আসে তবে আমাদের পুরো বিশ্বাস হয়ে যাবে। ইয়াসির মাথা ঝাঁকালো এবং বলল, মৌলভী সাহেব, আমি ওকে কাল সকালে নিয়ে আসব। ও শহরে আছে এবং আমি ওকে আনতে যাব। মুফতি সাহেব সম্মতি জানালেন এবং ব্যাগটিকে আবার মসজিদে সুরক্ষিত ঘরে রেখে দিলেন। হাসানের এখন শান্তি মনে হচ্ছিল যে হয়তো আমানত এর হকদারের কাছে পৌঁছাতে চলেছে, কিন্তু ওর মনে একটি ভয়ও ছিল, ওয়াসিম বা অন্য কেউ এই মাঝখানে কোনো সমস্যা সৃষ্টি করবে না তো? সেই রাতে হাসান বাড়ি ফিরল এবং ফাতেমাকে সব কথা বলল। ফাতেমা হেসে বলল, হাসান, তুমি যা করেছ তা খুব বড় কাজ। যদি এই ব্যাগটা রুকাইয়ার হয় তবে তুমি ওর মায়ের জীবন বাঁচাতে সাহায্য করেছ। আল্লাহ তোমাকে যাজা দেবেন। হাসান শুধু এতটুকু বলল, ফাতেমা, আমি শুধু সেটাই করেছি যা একজন মুসলমানের করা উচিত। পরের দিন সকালে হাসান মসজিদে পৌঁছাল। সেখানে আগে থেকেই কিছু মানুষ জমা ছিল, কারণ ব্যাগের খবর পুরো কসবায় ছড়িয়ে গিয়েছিল। মুফতি সাহেব এবং রশিদ চাচাও উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে ইয়াসির এলো এবং ওর সাথে একজন মহিলা ছিল। সে ছিল রুকাইয়া।
ওর মুখ ক্লান্ত ছিল কিন্তু চোখে আশার দীপ্তি ছিল। রুকাইয়া মুফতি সাহেবকে সালাম করল এবং বলল, মৌলভী সাহেব, আমার নাম রুকাইয়া। এই ব্যাগটি আমার। আমি এটা শহরে যাওয়ার সময় শহরপুরের বাজারে হারিয়েছিলাম। ওর ভেতরে আমার মায়ের চিকিৎসার টাকা এবং জমির কাগজপত্র ছিল। মুফতি সাহেব রুকাইয়াকে কিছু প্রশ্ন করলেন। ও ব্যাগের পুরো বিবরণ দিল, রুমাল, চিঠি এবং টাকার সঠিক পরিমাণ। ও এও বলল যে ব্যাগের চেনটি অর্ধেক ভাঙা, যা হাসানের মনে ছিল। মুফতি সাহেব ব্যাগটি পরীক্ষা করলেন এবং সকলের নিশ্চিত হল যে রুকাইয়াই আসল মালিক। কিন্তু ঠিক তখনই মসজিদের বাইরে থেকে গোলমালের শব্দ শোনা গেল। ওয়াসিম আবার এসেছিল এবং এইবার ও কিছু লোককে সাথে নিয়েছিল। ও চিৎকার করে বলল, এই ব্যাগটা আমার, তোমরা আমাকে ঠকাচ্ছ। মসজিদের বাইরে ওয়াসিমের গোলমাল শুনে সকলের মুখে উত্তেজনা। ও নিজের সাথে কিছু লোককে এনেছিল যারা চিৎকার করে বলছিল, হাসান ব্যাগ চুরি করেছে, ও এটা অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। রুকাইয়া এবং ইয়াসির ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। হাসানের বুক ধড়ক ছিল কিন্তু ও নিজেকে সামাল দিল। মুফতি ইউসুফ হাত তুলে সকলকে শান্ত করলেন এবং কঠোর স্বরে বললেন, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে কোনো গোলমাল হবে না। যে সত্যি বলছে তাকে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। ওয়াসিমকে ভেতরে ডাকা হলো। ও আবার সেই একই কথা বলল, এই ব্যাগটা আমার, আমি এটা বাজারে হারিয়েছিলাম। হাসাক আর মৌলভী সাহেব মিলে এটা অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। মুফতি সাহেব শান্তভাবে জিজ্ঞেস করলেন, ওয়াসিম, তুমি প্রথমে বলেছিলে যে ব্যাগে কাগজপত্র আর কিছু টাকা আছে। এখন একটু পরিষ্কার করে বলো, কত টাকা আর কোন কাগজপত্র? আর হ্যাঁ, ব্যাগে কোনো বিশেষ চিহ্ন বা জিনিস? ওয়াসিম ঘাবড়ে গেল। ও তাড়াহুড়ো করে বলল, টাকা হ্যাঁ 40-50 হাজার হবে, আর কাগজপত্র আমার দোকানের বিল। ওর কথা শুনে মসজিদে উপস্থিত মানুষজন নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। রশিদ চাচা এগিয়ে এসে বললেন, ওয়াসিম, তুই তো আগে বলছিলি যে ব্যাগে জমির কাগজপত্র আছে, এখন দোকানের বিল কোথা থেকে এলো? আর ব্যাগের কোনো চিহ্ন কেন বলতে পারছিস না? ওয়াসিমের মুখ লাল হয়ে গেল। ও আর কিছু বলতে যাচ্ছিল যে মুফতি সাহেব রুকাইয়াকে ডাকলেন। রুকাইয়া বেটি, তুমি বলো ব্যাগে কি কি আছে এবং তুমি এটা কোথায় হারিয়েছিলে? রুকাইয়া ভয় পেলেও পরিষ্কার স্বরে বলল, মৌলভী সাহেব, এই ব্যাগে আমার জমির কাগজপত্র, 55,000 টাকা, আমার লেখা একটি চিঠি এবং একটি লাল রুমাল আছে, যার ওপর আমার নাম সেলাই করা। আমি এটা শহরপুরের বাজারে হারিয়েছিলাম যখন আমি শহরে যাচ্ছিলাম। ব্যাগের চেন অর্ধেক ভাঙা। মুফতি সাহেব ব্যাগটি আবার খুললেন এবং রুকাইয়ার প্রতিটি কথা পরীক্ষা করলেন। রুমাল, চিঠি, কাগজপত্র এবং টাকার পরিমাণ সব কিছু তেমনই ছিল যেমনটা রুকাইয়া বলেছিল। উনি ব্যাগের চেনও দেখলেন, যা সত্যিই অর্ধেক ভাঙা ছিল। মসজিদে উপস্থিত মানুষজন হাততালি দিল এবং ওয়াসিমার মাথা লজ্জায় ঝুঁকে গেল। মুফতি সাহেব ওয়াসিমের দিকে তাকিয়ে বললেন, ওয়াসিম, তুমি মিথ্যা বললে এবং একজন নেক মানুষের ওপর অপবাদ দিলে। আল্লাহকে ভয় করো। এখন চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে বাজারের লোক তোমার বিচার করবে। ওয়াসিম কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। ওর সাথে আসা লোকগুলোও চুপচাপ সরে গেল। মসজিদে এখন শান্তির পরিবেশ। মুফতি সাহেব ব্যাগটি রুকাইয়ার হাতে তুলে দিলেন এবং বললেন, বেটি, এটা তোমার আমানত। হাসানের সততা এবং আল্লাহর মেহেরবানি থেকে এটা তোমার কাছে পৌঁছালো। তোমার মায়ের চিকিৎসা করাও এবং আল্লাহর কাছে দোয়া করো। রুকাইয়ার চোখে জল আসছিল। ও হাসানের দিকে তাকালো এবং বলল, হাসান ভাই, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়ে দিলে। আমি আর ইয়াসির তোমার এই উপকার কখনো ভুলব না। ইয়াসিরও হাসানের সামনে হাত জোর করল এবং বলল, তুমি যা করেছ তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আল্লাহ তোমাকে দুই দুনিয়াতেই সফলতা দিক। হাসান বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, রুকাইয়া, ইয়াসির ভাই, আমি শুধু সেটাই করেছি যা আমার কর্তব্য ছিল। এই আমানত আল্লাহর ছিল এবং আমি শুধু তার মাধ্যম হলাম। আমার জন্য তোমাদের দোয়াই যথেষ্ট। মুফতি সাহেব মসজিদে উপস্থিত মানুষকে নসিহত দিলেন। উনি বললেন, দেখো, হাসান আমাদের শেখালো যে আমানত রক্ষা করা কত বড় একটি ইবাদত। কোরআনে আল্লাহ বলেছেন, যারা তাদের আমানত ও প্রতিশ্রুতির হেফাজত করে তারাই সত্যিকারের মমিন। সূরা আল মুমিনুন 23:8। হাসান শুধু আমানত ফিরিয়ে দেয়নি, বরং নিজের ঈমানকেও বাঁচিয়েছে। আমাদের ওর কাছ থেকে শেখা উচিত। রুকাইয়া এবং ইয়াসির মসজিদ থেকে ব্যাগ নিয়ে চলে গেল। রুকাইয়া প্রতিজ্ঞা করল যে ও নিজের মায়ের চিকিৎসা করাবে এবং হাসানের জন্য সবসময় দোয়া করবে। হাসান নিজের দোকানে ফিরল, কিন্তু ওর মন শান্তিতে ভরেছিল। বাজারে ওর সততার কথা এখন সকলের মুখে মুখে। মানুষজন ওর দোকানে এসে ওকে দোয়া দিচ্ছিল। কিছুদিন পরে হাসান একটি চিঠি পেল। সেটা রুকাইয়ার লেখা ছিল।
তাতে লেখা ছিল, হাসান ভাই, আসসালামু আলাইকুম। আপনার জন্য আমার মায়ের অপারেশন হয়ে গিয়েছে এবং উনি এখন সুস্থ হচ্ছেন। আমরা জমি বিক্রি করিনি, কারণ আপনার মতো নেক মানুষের দোয়ায় আমাদের মুশকিল সহজ হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সব সময় খুশি রাখুক। আপনার বোন রুকাইয়া। হাসান চিঠিটি পড়ল এবং চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করল। ও ফাতেমাকে চিঠিটি দেখালো এবং দুজনে মিলে দোয়া চাইল যে আল্লাহ যেন তাদের সবসময় সততার পথে রাখেন। হাসানের ছোট দোকান এখন শুধু একটি মুদি দোকান ছিল না, ওটা সততা এবং নেকির একটি নিশান হয়ে উঠেছিল। শহরপুরের মানুষজন ওকে শুধু দোকানদার হিসাবে নয়, বরং সততার প্রতীক হিসাবে দেখত। রশিদ চাচা হাসি মুখে বলতেন, হাসান, তুই আমাদের কসবার ইজ্জত রেখেছিস। মুফতি ইউসুফ যখনই হাসানের দোকানের পাশ দিয়ে যেতেন, তখনই দাঁড়িয়ে তাকে দোয়া করতেন। পুরো কসবায় হাসানের এই ঘটনা আলোচনার বিষয় ছিল। মানুষজন তাদের সন্তানদের হাসানের উদাহরণ দিয়ে বলতো যে সততার পথ কঠিন, কিন্তু এর ফল সব সময় মিষ্টি হয়। কিছু মাস পরে ঈদ উল ফিতরের সময়, ঈদগাহে নামাজের পরে যখন সকলে একে অপরের সাথে গলা মেলাচ্ছিল, তখন রুকাইয়া আর ইয়াসির সেখানে এসে হাজির হল। রুকাইয়ার হাতে একটি ছোট প্যাকেট ছিল। তারা প্রথমে মুফতি সাহেব এবং রশিদ চাচার সাথে দেখা করল, তারপর হাসানের কাছে এলো। হাসান ভাই, রুকাইয়া বলল, আমি আর ইয়াসির শুধু আপনাকে ধন্যবাদ জানাতে আসিনি, আমরা এসেছি আপনাকে ঈদি দিতে। হাসান অবাক হয়ে বলল, আরে না রুকাইয়া, এর কি দরকার ছিল? তোমরা তো এমনিতেই আমার পরিবারের মতো। রুকাইয়া হাসল এবং বলল, এটা কোনো বিনিময় নয় হাসান ভাই, এটা আমাদের মায়ের পক্ষ থেকে ভালোবাসা। ইয়াসির এগিয়ে এলো এবং হাসানের হাতে সেই ছোট প্যাকেটটি দিল। হাসান ভাই, মা বলেছেন যে আপনার হাতে এই আমানত যখন সুরক্ষিত ছিল, তখন ওনার মনে আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। মা এখন সুস্থ এবং আমরা শহরে একটি ছোট ব্যবসা শুরু করেছি। হাসান প্যাকেটটি খুলল। ভেতরে একটি পুরনো ছোট কোরআন শরীফ ছিল। জুতোটি সাদামাটা ছিল, কিন্তু খুব মজবুত। আর কোরআন শরীফটির প্রথম পাতায় রুকাইয়ার মায়ের হাতের লেখায় লেখা ছিল, যে আমানতের হেফাজত করে, আল্লাহ তার হেফাজত করেন। হাসানের চোখ ভরে জল এলো। ও ইয়াসির এবং রুকাইয়াকে বুকে জড়িয়ে ধরল। এই জুতো আর কোরআন শরীফ ওর কাছে সেই 50,000 টাকার চেয়েও অনেক বেশি দামি ছিল, কারণ এই জিনিসগুলো বিশ্বাস আর কৃতজ্ঞতার প্রতীক ছিল। সেই দিন থেকে শহরপুরের বাজারে হাসানের পরিচিতি আরও বাড়ল। আশেপাশের গ্রাম থেকেও মানুষজন ওর দোকানে আসত, শুধু জিনিস কেনার জন্য নয়, বরং হাসানের সততা আর সরলতা দেখার জন্য। হাসানের ছোট দোকানটি যেন একটি শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছিল। হাসান, ফাতেমা, আলী এবং জয়নব সুখী জীবন যাপন করছিল। ওর দোকান ছোট ছিল, কিন্তু ওর মন অনেক বড় ছিল। সে সবসময় মনে রাখত যে জীবন আল্লাহর দেওয়া আমানত এবং এই আমানতের হেফাজত করাই একজন মানুষের সবচেয়ে বড় কর্তব্য। এইভাবেই শহরপুর কসবার সেই ছোট্ট মুদি দোকানদার হাসান নিজের সততা আর ইমানদারির জোরে কসবার সবচেয়ে সম্মানীয় মানুষ হয়ে উঠল।